হচ্ছে শুধু ইপিএফ কেস তো নয়, আরো একটি কেস তো হেরেছে আমাদের পার্শ্ব শিক্ষকরা। সে বিষয়ে তাহলে কি মনে হচ্ছে এখন পার্শ্ব শিক্ষকদের কি হেরে যাওয়ারই কপাল দেখুন, হয়েছে না ভবিষ্যতে? না এইভাবে বললে হবে না। বিষয়টা হচ্ছে কেসের মেরিট একটা বিরাট বিষয়, মেন্টালিটি অফ জাজ যেমন একটা বিষয়, তেমনি কেসের মেরিট একটা বিষয়। যে কেসটা হেরেছে আমি দেখেছি, সোশ্যাল মিডিয়া আমি লক্ষ্য করেছি, 2023 সালে সম্ভবত একটা কেস, সম্ভবত পিটিশনার হচ্ছে আশরাফুল মমিন, একজন পার্শ্ব শিক্ষক। তিনি কেস করেছিলেন যে তাকে রেগুলারাইজেশন করতে হবে, অর্থাৎ একজন স্থায়ী শিক্ষকের মতো তাকে তার মর্যাদা দিতে হবে। বিভিন্ন সময় আমরা আমাদের লাইভে বলেছি, দেখবেন যে আমাদের এরকম একটা কেস আছে, স্ট্যাটাস কেস যেটাকে আমরা বলি, পে ব্যান্ড উইথ গেট পে। আমরা এটা, এবং বিভিন্ন সময় যে বিতর্ক উঠে, বিভিন্ন স্থায়ী সংগঠনরা আমাদের কোনো দাবি দেওয়ার কথা উঠলে তারা আমাদেরকে অপমান করে, পরীক্ষা দিয়ে আসেনি আসেনি। আমরা বারংবার বলছি আমরা রেগুলারাইজেশন চাইতে পারি না, আমরা স্থায়ীকরণ দাবি করতে পারি না, আমরা পূর্ণ শিক্ষকের মর্যাদা দাবি করতে পারি না, আমরা স্থায়ী শিক্ষকদের মর্যাদা দাবি করতে পারি না। তার কারণ এই জন্যই পারি না যে আমাদের যে রিক্রুটমেন্ট প্রসেসিং, আমাদের যে দপ্তর, আমাদের যে রিক্রুটমেন্ট যে অথরিটি, এই বিষয়গুলো সম্পূর্ণ ভিন্ন। আমাদের পশ্চিমবঙ্গে বেশ কিছু স্টেটে তো এগুলো হয়েছে। কথাটা আংশিক সত্য, সম্পূর্ণ সত্য নয়। আমি আগে আমাদের রাজ্যের ব্যাপারটাই বলবো। আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগের একটা পদ্ধতি আছে। বর্তমানে আমাদের রাজ্যে যে শিক্ষক নিয়োগ হয় সেটা হচ্ছে হাই স্কুলে এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়, প্রাথমিক বিদ্যালয়েও প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে নিয়োগ হয়, প্রাথমিক শিক্ষা সংসদের মাধ্যমে। কিন্তু আমাদের নিয়োগটা যদি আপনি দেখেন, আমরা সর্বশিক্ষার শিক্ষক, আমাদেরকে সর্বশিক্ষা নিয়োগ করেছে। পরবর্তীতে আমরা শিক্ষা দপ্তরে আসলেও আমরা নিয়ন্ত্রিত কিন্তু সর্বশিক্ষার মাধ্যমেই হই। আপনি অন্যান্য যে স্টেটের কথা বলছেন, কোন স্টেটে এখন পর্যন্ত সর্বশিক্ষার শিক্ষক স্থায়ী হয়নি। যে দু একটা স্থায়ী হয়েছে তাদেরকেও পদ্ধতিগত বিষয়টাকে মেনটেন করা হয়েছে, এবং একমাত্র ত্রিপুরা যাদের শিক্ষক নিয়োগের পদ্ধতি স্থায়ী শিক্ষক এবং সর্বশিক্ষার শিক্ষক একই পদ্ধতিতে নিয়োগ, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। কিন্তু অন্যান্য কোন রাজ্যে আমার জানা নেই, আপনি জানলে বলবেন, সেটা আমি দেখবো খোঁজ নিয়ে। তবে এরকম হয় না, এটা হতে পারে না। হরিয়ানায় হরিয়ানার কেস একটা আছে, এবং উমা দেবীর কেস, যেটা এই কেসে উল্লেখ করা হয়েছে, এগুলো হয় না, রেগুলারাইজেশন করা যায় না, এটা ইলিগাল। আমরা যেটা চাইতে পারি, যেটা অতি সম্প্রতি দেখবেন সুপ্রিম কোর্ট থেকে কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষকরা যে রায়টা জিতে এসেছে, তারাও দীর্ঘ পথ অতিক্রম করেছে, অনেকদিন লড়াই। সেটা হচ্ছে আমরা আমাদের যোগ্যতা এবং কর্মের ভিত্তিতে একটা ন্যূনতম বেতন কাঠামো দাবি করতে পারি। যে কোনো কর্মী এইটা দাবি করতে পারে যে কর্ম এবং যোগ্যতার ভিত্তিতে ন্যূনতম বেতন কাঠামো। স্থায়ীকরণ একরণ করতে গেলে অন্যান্য বিষয়গুলো দেখতে হয়, তার মানে নেচার অফ ওয়ার্ক, তার রিক্রুটমেন্ট পলিসি, তার রিক্রুটমেন্ট অথরিটি, এই বিষয়গুলো কিন্তু থাকে, যে রেগুলারাইজেশন বা মানে পূর্ণ শিক্ষক এই বিষয়গুলো চাইলে। কিন্তু আপনি যখন ওগুলোর থেকে আলাদা হবেন, তখন আপনার যেটা আসবে সেটা হচ্ছে আপনি আপনার কর্ম এবং যোগ্যতার ভিত্তিতে আপনি ন্যূনতম বেতন কাঠামোটা পেতে পারেন। এটাই সুপ্রিম কোর্টের 16 সালের রায় আছে, যেটাকে অনেকে সমকাজের সমবেতনের রায় বলে। বিষয়টা ওরকম না, সমকাজের সমবেতনের নিরিখে ন্যূনতম বেতন কাঠামো, যেটা চুক্তিভিত্তিক শিক্ষকদের ক্ষেত্রেও এই রায়টাই সুপ্রিম কোর্ট দিয়েছে। তাই এখন আমাদের এই যে নতুন মঞ্চটা তৈরি হয়েছে, বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ, এই মঞ্চের তরফ থেকে কোনোভাবে কি কিছু করার চিন্তা ভাবনা চলছে? এখানে প্রথমে আমি যেটা বলবো, নতুন পুরনো বিষয় নয়। দেখুন, যখন গতানুগতিক সংগঠন মধ্যে একটা স্থিরতা আসে, বা তাদের কাজকর্মের মধ্যে স্যাটিসফিকেশন আসে না, তাদের সফলতা আসে না, তখনই যারা মানে বঞ্চিত, অসহায়, তাদের মধ্যে নতুন কিছু করার উদ্যমের জন্য মানে নতুন ভাবে ভাবনা চিন্তা হয়। এইরকম ভাবনা চিন্তা থেকেই আমাদের রাজ্যে আমাদের স্কোপটা, আমরা যে সংগঠনটা রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি, এদের জন্ম হয়েছিল। একইভাবে ঐক্যমঞ্চের জন্ম হয়েছিল। পরবর্তীতে আমাদের যেটা বলছেন, এটা আমি সংগঠন কোনো মতেই আপনাকে বলবো না, এটা হচ্ছে এখানে
রাজ্যে কর্মরত যারা পার্শ্ব শিক্ষকদের ডেভেলপমেন্ট চায়, সেই ডেভেলপমেন্ট চাওয়া পার্শ্ব শিক্ষকরা একটা ছাতার তলায় আসতে চেয়েছে, একত্রিত হয়ে তারা সরকারকে একটা বার্তা দিতে চেয়েছে। কারণ আমাদের একটা দুর্ভাগ্য আছে, আমাদের সম্পর্কে সরকারের কাছে একটা নেগেটিভিটি বার্তা পৌঁছানো হয়। সে আমাদের মধ্যে কেউ কেউ পৌঁছে থাকেন অতিরিক্ত অতি উৎসাহ দেখাতে গিয়ে। যেমন আমরা ধরুন সরকার বিরোধী, আমরা বামপন্থী, আমরা বাম আমলের নিয়োগ বলে সবাই আমরা বাম মনস্ক, এরকম বিভিন্ন রকম একটা নেগেটিভ বার্তা পৌঁছানো হয়। আমাদের মধ্যে অনেকে একটা বড় অংশ বিশ্বাস করে যে হয়তো এরকম কিছু কারণের জন্য যে আমাদের সরকারের কাছ থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এইরকম একটা মেন্টালিটি নিয়ে কিন্তু আমরা 12ই মার্চ একত্রিত হয়ে একটা বার্তা দিয়েছিলাম। এই জায়গাটায় কিন্তু কোনো যে সংগঠন বলে বিষয় নয়, অন্যান্য যারা সংগঠন যেরকম আছে। আর আরো একটা নেগেটিভ কথা বলা হয়, আমাদের রাজ্যে অনেক সংগঠন, অনেক নেতা, এগুলো কিন্তু মানে কি বলবো, অসফলতার এবং অসহায়ত্ব প্রকাশ করা। এরকম নয়, আমাদের রাজ্যে এমন কিছু বেশি সংগঠন বা নেতা নেই, কারণ কাজ করার মতো নেতা খুব কম জনই আছে। তো যে কোনো সংগঠনে, বিশেষ করে পেশাগত সংগঠনে, যারা একটু মানে সরকারি সংগঠন নয়, সরকারি অনুমোদিত দল ছাড়া অন্য যে দু একটা সংগঠন, সব আপনি আমাদের রাজ্যের যদি সমস্ত ক্ষেত্রে দেখবেন পেশাগততে প্রচুর সংগঠন আছে, আমাদের থেকে অনেক বেশি আছে। তারা আন্দোলন করে, ডেপুটেশন দেয়, বিভিন্ন কর্মসূচি নেয়। সরকারি সংগঠনকে আলোচনার ভিত্তিতে দাবি আদায়ের জায়গাটা কভার করতে হয়। এটা আমাদের দুর্ভাগ্য বলতে পারেন। আমাদের রাজ্যের যে সরকারি সংগঠন, তারা সেই জায়গাটায় সফলতা আনতে পারেনি এখনো। আমি বলবো না যে তারা কাজ করছে না, তারা কাজ করতে পারছে না, এরকম নয়, তারা সফলতা আনতে পারেনি। অনেক কারণ আছে, আমাদের নেতৃত্বের যা দু একজন থাকুক, এদের একটা আমাদের সবচেয়ে বড় দোষ, নিজের ব্যর্থতা ঢাকার জন্য আমরা অন্যের সমালোচনা করি, অন্যের দোষ দিই। সরকারি সংগঠনের ক্ষেত্রেও একই কথা। সরকারি সংগঠনের একজন নেতাকে আমি প্রায় বলতে শুনি, এই সব হয়ে গেছিল, এটার জন্য হলো না, এই ক্ষতি করে দিয়েছে, এই হয়ে গেছে। এগুলো আসলে কি, নিজের সফলতা আনার ক্ষমতা নেই, নিজের ব্যর্থতা এটা স্বীকার করতে চায় না। এবং আমার মনে হয় যে আমরা এই যে প্রায় 20 বছর আমাদের কর্মজীবনের অতিক্রান্ত করে ফেলেছি, এখনো আমরা কিছুই পাইনি। এমনই মানে আমাদের খুবই ভয়ঙ্কর অবস্থা, মরক লেগেছে চতুর্দিকে, প্রচুর মৃত্যু হচ্ছে ঘন ঘন। আজও একজন মারা গেছে আমাদের একজন সাথী। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি তারা মনে মানে পারছে না, যখন তাদের সেই সত্যটা স্বীকার করে অন্তত একবার স্বীকার করা উচিত, দিয়ে করণীয় কি সেটা সকলে মিলে একটা বার্তা আলোচনার জায়গাটা তৈরি করা উচিত আমার মনে হয়। আর হ্যাঁ, আপনি পাশাপাশি যেটা আমাদের যেটা বলেছিলাম, যে আমরা যারা একত্রিত হয়েছিলাম পার্শ্ব শিক্ষকরা, বার্তা দিয়েছিলাম, তাদের 30শে জুন একটা মিটিং হয়েছে ভোট পরবর্তী সময়। এবং ভোট চলাকালীন আমরা দেখেছি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে ইতিবাচক দুটো সভায় বার্তা ছিল যে আমাদের জন্য কিছু হচ্ছে পজিটিভ। এটা এখনো পর্যন্ত অলরেডি ভোট ঘোষণার পরে অনেকটা সময় অতিক্রম হয়েছে, অনেকেরই অনেক কিছু হচ্ছে। এবং এবার চুক্তিভিত্তিক বা অসহায়দের জন্য 1/4/2024 1091 সম্ভবত মেমো নাম্বারে একটা ঐতিহাসিক ঘোষণা রাজ্য সরকারের পক্ষ থেকে হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। বিভিন্ন কর্মচারীদের জন্য খুব ভালো ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, এবং আমরা আশা রাখি আমাদের জন্য এটা করবে। এই যে যেটা আপনার হয়েছে না, বেতন বৃদ্ধির বিভিন্ন যে সকলের 5 বছরের জন্য 5 বছর, সেটা একটা ঐতিহাসিক। অবশ্যই রাজ্য সরকারের পক্ষে যেটা করা হয়েছে, তাদেরকে সকল কর্মচারীকে একটা ভালো জায়গায়, রাজ্য সরকারকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি আমরা। অবশ্যই আমিও ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে। আমরা আশাবাদী, কারণ আমরাই একমাত্র যাদেরকে নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী, বিগত দিনে যিনি বিরোধী ছিলেন, সেই সময় থেকে উনি 2000 মানে আমাদের জন্মলগ্ন থেকে উনি আমাদের সঙ্গেই ছিলেন। আমরা মনে করি উনি আমাদের খুব কাছের লোক। উনি আমাদের বিভিন্ন সভা মঞ্চে গিয়েছেন তার বিভিন্ন কাছের সমস্ত নেতাদের নিয়ে, এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন, আমাদের পথ দেখিয়েছেন, আলো দেখিয়েছেন। এবং ক্ষমতায় আসার পরে প্রথম তার ক্যাবিনেট মিটিং এ, তিনি ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করেছিলেন যে আগামী 3 বছরের মধ্যে পার্শ্ব শিক্ষকদের স্থায়ী করা হবে। আরো একটা ঘোষণা তিনি করেছিলেন সিঙ্গুরের ব্যাপার নিয়ে, সেটা তিনি অলরেডি ইমপ্লিমেন্ট করেছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা জানি না কেন কি হলো যে আমাদের বিষয়টা দূরেই থেকে গেল। সেই জায়গাটা আমরা তবু আশাবাদী উনি এটা উপলব্ধি করবেন, কারণ আমাদের আর সংসার চলছে না, আমাদের পরিস্থিতি খুব খারাপ।
এইভাবে বেঁচে থাকা যায় না। হীনমন্যতায় ভুগতে ভুগতে শারীরিক অসুস্থতা, অর্থ মানে অর্থের অভাবে অনেকেই মানসিক ভাবে রোগী হয়ে পড়ছেন, অনেকে আত্মহত্যা করছেন, স্ট্রোক হয়ে যাচ্ছে, হওয়াই স্বাভাবিক। কারণ আজকের দিনে আজকের এই বাজারে 10,000 12,000 টাকায় সংসার চালানোটা ম্যাজিশিয়ানের মতন ব্যাপার। ম্যাজিশিয়ান না হলে সংসার চালানো যায় না। কিন্তু চলছে, চালাচ্ছে, মানে সেইভাবেই চলছে। ঋণের বোঝা মাথায় চেপে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে, মানসিক মানে রোগী হয়ে দাঁড়াচ্ছে। সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসার একটা রাস্তা বের করবেন উনি, আমরা জানি, অবশ্যই ভরসা রাখছি। অনেকে অনেক কিছু বলছেন, আমি সকলকে বলবো একটু মাথা ঠান্ডা রাখবেন। অনেকে যেমন বলছেন, আমরা শুনছি 2 মাস সময় দেওয়া হয়েছে, ভুল দেওয়া হয়েছে, তাদেরকে তো কেউ আটকে রাখেনি, বা এমন নয় যে সময় না দিলে তারা একবারে যুদ্ধ জয় করে ফিরে চলে আসতেন। সোশ্যাল মিডিয়াতে অনেকেই অপ্রাসঙ্গিক লেখালেখি করছেন, যদিও তাদেরও খুব দোষ দেওয়া যায় না, হতাশা থেকেই লিখছেন। কিন্তু এগুলো সব আজগুবি লেখা, এর কোনো ভিত্তি নেই, ভঙ্গমান কথা। তারা একবারে বিরাট কিছু করে ফেলছেন, এর মধ্যে তা না। যেহেতু সরকারি সংগঠনের পক্ষ থেকে আমাদের কাছে একটা বার্তা ছিল যে তারা একটু সময় চেয়েছিল, তাই তাদেরকে সময়টা দেওয়া হয়। নাহলে পরে অবশ্যই আমরা সকলে মিলে একটা তো রাস্তা খুঁজতেই হবে, কারণ এইভাবে তো চলতে পারে না। আমাদেরকে আমাদের কর্তৃপক্ষকে বোঝাতে হবে, তাদের কাছে পৌঁছতে হবে। অনেক অবশ্যই তার জন্য ধন্যবাদ যেটা দাদা। করা হবে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।